বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা নিয়ে আরও একটি ভিডিও সাজিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। আমি ইফরাত, নারায়ণগঞ্জ থেকে। আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন আমরাও ভালো আছি। তো এখানে সকালে আমাদের ঝটপট পছন্দের একটি নাস্তা সেটা তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে চাপটি। তো চাপটিটা বানানো অলওয়েজই বানিয়ে থাকি আর কি, বানানো বলতে কি অলওয়েজই বানিয়ে থাকি, যেহেতু এটা ঝটপটভাবে হয়ে যায়। সেই সাথে এটা খেতে আমাদের খুবই পছন্দ হয়, বাচ্চারা খায়, নিজে খাই। শুধু ওর বাবা পছন্দ করে না, ওর বাবা যেটা খায় সেটা হচ্ছে সাথে পেঁয়াজ মরিচ দিয়ে যদি বানানো হয় তাহলে। তারপরও সে একেবারে খুব বেশি আহামরি পছন্দ করে এরকম কিছু না, তার সকালে ভাতের প্রয়োজন হয়, তো তার জন্য কিন্তু ভাতই রান্না করে থাকি। তো ভাত রান্না করেছি আর এখানে ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। এটা ওর বাবার জন্য, যদি সে চাপটি না খায় তাহলে সে খাবে। যদিও সে এখন বাসায় না, সে এখন বাজারে গিয়েছে। তো দেখি কি বাজার সে নিয়ে আসে। তো এই ফাঁকে কিন্তু আমি সকালের নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। এরও আগে তৈরি করে নিয়েছি বাবুর খাবারগুলো। বাবুর সাবু জাল করে নিয়েছি, সকালে বাবুর নুডলস রান্না করে নিয়েছি। নুডলস বলতে অনেকে মনে করতে পারেন যে হয়তো বা ওই যে 2 মিনিটের ইনস্ট্যান্ট যে নুডলসগুলো হয় সেগুলো না, সেগুলো আসলে বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য ক্ষতিকারক। তারপরে আমরা মুখের স্বাদের জন্য বড়রা খেয়ে থাকি, কিন্তু বাচ্চাদেরকে কিন্তু যদিও দিতে হয় স্টিক নুডলসগুলো দেওয়াই ভালো। তো এই তো বাজার নিয়ে এসে চলে এসেছে, 2 আটি ডাটা নিয়ে এসেছে। এখানে 3 রকমের শুটকি নিয়ে এসেছে, চ্যাপা শুটকি, বাঁশপাতা শুটকি আর লইট্টা শুটকি। তো এগুলো আমি ফ্রিজে, যেহেতু ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, তাই এটা এক পাশ করে সরিয়ে রাখলাম। আর নিয়ে এসেছে কলমি শাক। কলমি শাকটার কথা বলেছিলাম বাবুর খিচুড়িতে দেওয়ার জন্য, যেহেতু বাবুর পটিটা এখনও পর্যন্ত ঠিক হচ্ছে না, নরম হয়েছে কিন্তু স্বাভাবিকভাবে যে সকালে উঠে সে পটিটা করতো সেটা এখনও হচ্ছে না। তো সারাদিন আসলে অনেক বেশি জ্বালাতন করে থাকে, এর জন্য অনেক ঝামেলার মাঝে আছি। আল্লাহ জানে কবে আল্লাহ এই ঝামেলা থেকে উদ্ধার করবেন, আল্লাহ ভালো জানে। তো এখানে পাবদা মাছ নিয়ে এসেছে আর নিয়ে এসেছিল পোয়া মাছ। তো সেগুলো আমি প্রথমে একটুখানি ধুয়ে নিয়েছি, যাতে করে এর উপরে যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা কিছুটা চলে যায়। তো এরপর আমি পাবদা মাছগুলো কেটে নিব, আর পাবদা মাছগুলো কাটা হয়ে গেলে আমি তারপর পোয়া মাছগুলোও কেটে নিব। এই মাছগুলো আসলে বাচ্চারা খেতে খুব পছন্দ করে, সেই সাথে তাদের জন্য খাওয়াটাও খুব সুবিধাজনক, কাটা থাকে না আর মাংসটা খুবই নরম হয়ে থাকে। তাই সচরাচর কিন্তু আমাদের ঘরে পাবদা মাছ, পোয়া মাছ, ছোট ছোট বেলে মাছ আর মলা মাছ এগুলোই আনা হয়ে থাকে। আমরা আসলে বড় মাছ বলতে রুই মাছ আর তেলাপিয়া মাছ এই দুইটা খেয়ে থাকি। আর পাঙ্গাস মাছের কথা কি বলবো, পাঙ্গাস মাছ এখন তো আনা হয় শুধু বাবুর জন্য, এছাড়া না। কারণ পাঙ্গাস মাছটা আমি আসলে পাঙ্গাস মাছের স্বাদ কীরকম সেটাও জানি না, কারণ আমি এটা একেবারেই পছন্দ করি না। যাদের কাছে এটা পছন্দ তাদের কাছে হয়তো এটা অমৃতের মতো লাগে। এটা আসলে এক একজনের টেস্ট বার এক এক রকম, এক একজনের পছন্দটাও এক এক রকম। তো সেই সাথে কিন্তু আমার বাচ্চারাও আসলে, আমি ছোট ছোট মাছ যেহেতু খেতে পছন্দ করি, তো আমার পরিবারে কিন্তু ছোট মাছ সবসময় আনা হয়ে থাকে। আর আমি আমার মেয়ে দুইটাকে ছোটোবেলা থেকেই কিন্তু ছোট মাছ খাওয়াটা শিখিয়ে ফেলেছি। তো আলহামদুলিল্লাহ তারা ছোট মাছ খেতে পছন্দ করে। এমন অনেক ফ্যামিলি আমি দেখেছি বাচ্চারা আসলে শুধু মুরগির মাংস খায়, সেজন্য তাদেরকে শুধু মুরগি রান্না করে দেয়া হয়, অথবা তারা বড় মাছ ছাড়া খেতে পারে না। তো আমি আসলে এই ঝামেলাটা কখনো ফেস করিনি, কারণ আমি ওদেরকে এগুলো ছোটোবেলা থেকে শিখিয়ে ফেলেছি। তাদেরকে এক রকমের খাবারে কখনোই অভ্যস্ত করিনি, যার কারণে তারা যেটাই রান্না করি সেটা খেতে আসলে বাধ্য। অনেক সময় বড় মেয়েটা একটু ন্যাকামো করে, কিন্তু সেটা আসলে তার চলে না। তো এখানে একটি হাসির কথা বলে নিই। মজার কথাটা হচ্ছে যে আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন কিন্তু সে পাশে, সে আমার দিকে আবার হাসি দিয়ে তাকাচ্ছিল, আর মানে হয়তো মন থেকে কিছু সে বলছিল, কারণ এটা তার একটা একেবারেই রেগুলার স্বভাব। তো যাই হোক, তার সাথে হাসাহাসি করতে গিয়ে কিন্তু আমার ভয়েস ওভার একটু সমস্যা হয়ে গেছে, সেজন্য আমি দুঃখিত যদি কারো সমস্যা মনে হয় বা ভালো না লাগে। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পাবদা মাছগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি পোয়া মাছগুলোও কেটে নিচ্ছি। পোয়া মাছটা খেতে আসলে আমিও পছন্দ করি। পোয়া মাছটা ভেজে তারপর টমেটো আলু দিয়ে যে রান্না করি সেই রান্নাটা খেতে আমার বেশি পছন্দ। আর ওর বাবার সবচাইতে বেশি পছন্দ হচ্ছে যখন উস্তা দিয়ে রান্না করে তখন। তো এটা আর আমি আজকে রান্না করব না, সেটা আমি আপনাদের সাথে আগামীকাল শেয়ার করব।
তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের সাথে একটি ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটিতে লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে তারপর পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। হয়তো বা ভিডিওর কোনো না কোনো অংশ আপনাদের একটু হলেও কিন্তু ভালো লাগতে পারে, আর ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকনে একটি ক্লিক করে দিবেন, এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনও আপনারা পেয়ে যাবেন। আর এই তো আমি মাছগুলো এখন ভালো করে ধুয়ে নিয়েছি, পানি ঝরার জন্য একটি চালনিতে দিয়েছি, ওই মাছটা রাখার পর আবার পোয়া মাছটাও রেখে চালনিতে পানি ঝরিয়ে নিব। তো এখানে আপনাদের জন্য একটি ছোট্ট টিপস থাকছে, সেটা হচ্ছে মাছ ধোয়ার পর এই হাতে কিন্তু কোনো কিছুই খাওয়া যায় না, আপনি যতই সাবান ব্যবহার করেন, যত কিছুই ব্যবহার করেন। তো এর জন্য একটি ছোট্ট টিপস, সেটি হচ্ছে যদি সরিষার তেল এভাবে ভালো করে পুরোটা হাতে একেবারে মেখে নেন এপিট ওপিট করে, তারপর হাতটা ধুয়ে ফেলেন, তাহলে কিন্তু হাতের মধ্যে একটা ফোঁটাও মাছের দুর্গন্ধ হোক বা মাংসের হোক, যে কোনো দুর্গন্ধ হোক, সেটা কিন্তু একটুও লাগবে না। এভাবে ট্রাই করে দেখতে পারেন। দেখা যায় অনেক সময় আমরা সকালে মাছ মাংস কেটে কুটে থাকি বা মাছ কেটে থাকি, কাটা ধোয়ার পর কিন্তু আমাদের হাত থেকে বাজে একটা স্মেল আসে, সেটা নিয়ে কিন্তু খেতে খুবই কষ্ট হয়ে যায়। কষ্ট হয়ে যায় বলতে আমি তো কখনোই এই হাত নিয়ে খেতে পারবো না, তো আমার জন্য আসলে এটা অনেক বেশি হেল্পফুল, অনেক বেশি উপকারী। তো আমি আশা করব আমার যে আপুরা আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য যদি না জেনে থাকেন তাহলে এটি অবশ্যই উপকারী হবে, আর বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। তো এরপর নাস্তা সেরে তারপর আমি কিন্তু এখানে চলে এসেছি, বেগুন ভাজি করে নিচ্ছি। বেগুনগুলো আমি একেবারে ডুবো তেলে ভেজে নিচ্ছি, এতে করে আর বেগুন থেকে কোনো ধরনের তেলও ছাড়ে না, যদিও তেলটা অনেকটা হয়ে যায় কিন্তু সমস্যা নেই, অনেকগুলো তেল ছাড়ার কারণে কিন্তু আমি কখনো বেগুন ভাজতে চাইতাম না। তো এখন যখন থেকে আমি দেখলাম যে ডুবো তেলে আসলে বেগুন ভাজলে বেগুন কোনো ধরনের তেল শুষে নেয় না, সেই থেকে কিন্তু অনেক বছর যাবত এভাবেই আমি বেগুন ভাজিটা করে থাকি। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, বেগুন থেকে একটা ফোঁটা তেলও আসবে না, এটা গ্যারান্টি। আজকে আসলে বেগুনময় দিন হয়ে যাবে, একদিকে বেগুন ভাজি করেছি, অন্যদিকে আবার বেগুন রান্নাও করে নিব। বেগুন রান্নাটা আমি মূলত পাবদা মাছ দিয়ে করব। ডাঁটাগুলো আসলে কুটে রান্না করতে করতে অনেকটা সময় লেগে যাবে, আর আমার তো এতটা সময় নেই, সাথে বাচ্চার অনেক বেশি জ্বালাতনও পোহাতে হচ্ছে। সেজন্য প্রথমেই আমি ফ্রিজ থেকে বেগুন নিয়ে তারপর বেগুন আলু কেটে নিয়েছি, যাতে করে আমি পাবদা মাছটা দিয়ে চটজলদি করে রান্নাটা সেরে ফেলতে পারি। আর ডাঁটাগুলো আমি এই রান্নাটা শেষ করে তারপর কেটে নিব এক ফাঁকে। আবার এর মাঝে কিন্তু বাবুকে আবার খাইয়েও দিতে হয়, আর খাওয়াটা এখন বর্তমান সময়ে, যদিও আগেও যুদ্ধের মতো ছিল, কিন্তু এখন আসলে একেবারে অসাধ্য হয়ে গেছে। আমার আসলে কান্না চলে আসে ওকে খাওয়াতে নিলে, এই কয়েকদিন যাবৎ ও এত বেশি বিরক্ত করছে। আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে যে আমাকে আল্লাহ এই কষ্ট থেকে কবে পরিত্রাণ দান করবে। তো সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওর যেই রক্ত স্বল্পতাটা আছে সেটা যাতে আল্লাহ খুব তাড়াতাড়ি ওকে সারিয়ে তোলে, ওকে যাতে পূর্ণাঙ্গ সুস্থতা আল্লাহ দান করে, সেই সাথে ওর জন্য আল্লাহ যাতে নেক হায়াত বাড়িয়ে দেয়। তো অনেক আপুই আমাকে কিন্তু গতকালকের না, সরি 2-1 দিন আগের ভিডিওতে বলেছিলেন যে আপু তোমার 4টা সিজার। তো আমি সেই আপুদের উদ্দেশ্য করে বলছি যে হ্যাঁ আপু, আমার 4টা সিজার। আমার আসলে 4টা সিজার এই কারণে, আমার 3টা সিজার পর্যন্তই হতো। আমার যে তৃতীয় সিজারের বেবিটা, আমার আরেকটা ছেলে আমার এই বাবুর আগে হয়েছিল, তো সেটা কিন্তু ও কিন্তু নেই, বেঁচে নেই, মানে মারা গিয়েছে জন্মের 9 দিন পরে। তো সে কারণে আল্লাহ আমাকে আবার একটা বাচ্চা দিয়েছেন, যে বাবাটাকে আপনারা দেখতে পান, এই বাবাটাকেই কিন্তু আল্লাহ আমাকে আবার দিয়েছেন খুশি হয়ে। তো আলহামদুলিল্লাহ, সে কারণে আমার 4টা সিজার কিন্তু হয়ে গেছে, সেটাও আল্লাহর ইচ্ছায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে। অনেকেই বলে থাকে এখন তো 1-2টা সিজারই অনেক বেশি হার্মফুল আর অনেক বেশি কষ্টকর হয়ে থাকে, সে জায়গা থেকে আপনি 4টা সিজার নিয়ে কিভাবে চলেন। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, আসলে সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। আপনি আমি যত কিছুই পরিকল্পনা করি না কেন, আল্লাহ যা পরিকল্পনা করে রেখেছেন তা কিন্তু আপনার সাথে হবেই, আর আল্লাহ যা পরিকল্পনা করে আপনাকে দিবেন তাই কিন্তু বেস্ট অ্যান্ড বেস্ট হবে। আমরা অনেক কিছুই আল্লাহর কাছে চেয়ে থাকি, না পেলে হতাশায় ভুগি বা হতাশ হয়ে যাই, কিন্তু সেটা কিন্তু আসলে ঠিক না। মনে করতে হবে আল্লাহ আমাদেরকে হয়তো এটা এভাবে না বা এই সময় না, অন্য সময় দিবেন। তো এটাই, আমি আর এর বেশি কিছু আসলে এই বিষয়ে বলতে পারছি না। তো এই তো আমি ডাটাগুলো আবার কেটে কুটে নিয়েছি, এখন এই ডাটাগুলো আমি মলা মাছ দিয়ে রান্না করব। তো মলা মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, সেজন্য ডাটাগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি, যেহেতু সাথে আলু ছিল। তো দেখতে দেখতে কিন্তু আমার দুপুরে রান্না বান্না শেষ। তারপর
বিকেলের রান্নায় চলে এসেছি, মানে বিকেলের যে নাস্তা সেটার জন্য। এখানে আমি অনেকটা বলতে এই যে বোলটা দেখতে পাচ্ছেন সার্ভিং ডিশটা, এটা কিন্তু অনেকটা বড়। এখানে এতগুলো যে 20-25টার বেশি হবে আমার বড়া হয়েছে। তো সেটা তো আমি এখন বলতে পারছি কারণ আমি ভয়েস ওভারটা পরে দিয়েছি। তো এতগুলো বড়া কিন্তু আমরা এই 4 জন মানুষই খেয়েছি। আসলে ওর বাবা আমার হাতের এই বড়াগুলো অনেক বেশি পছন্দ করে, পেঁয়াজু যেটাকে বলে থাকি আমরা, এই পেঁয়াজুগুলো অনেক বেশি পছন্দ করে মুচমুচে হওয়ার কারণে। তো এই কারণে কিন্তু তার অনেকগুলো খাওয়ার ইচ্ছেও জাগে, তাই একটু বেশি করেই আমি ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। আজকে আমি ডালের সাথে চালটা ভিজাতে ভুলে গিয়েছি, তাই এখানে আমি চালের গুঁড়াটা অ্যাড করে নিচ্ছি। আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, টালা জিরার গুঁড়া, লবণ, এই সব কিছু দিয়ে এখন আমি এটা ভালো করে মেখে নিব। সেই সাথে কিন্তু আজকে তার আবদার ছিল ছোলা ভুনা করা, তো ছোলাটাও কিন্তু ভুনা করে নিব। তো ছোলাটা মূলত এটা ছিল আমার রমজান মাসে যে ফ্রোজেন করা ছোলাটা ছিল, সেই ছোলাটাই কিন্তু আমি এখানে নিয়েছি। এই একটা প্যাকেটই ছিল, তো সেটাই কিন্তু ওর বাবার জন্য আমি রান্না করে নিচ্ছি। তো এখানে আমি প্রথমে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা ফালি করে দিয়েছি। একটা কাঁচামরিচ ছিল এখানে, সে কারণে সে একটাবার আমি এখানে দিয়ে দিয়েছি। একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু টমেটোও দিয়েছি, টমেটোটাও একটু ভাজা হয়েছে। তারপর হলুদের গুঁড়া, টালা জিরার গুঁড়া, ধনে গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে এখন আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি যেই আলু আর ছোলা ছিল সেগুলো দিয়ে দিব। আলুটা কিন্তু আমি হাত দিয়ে আগেই ভেঙে নিয়েছি। অনেকে আলুটাকে টুকরো টুকরো করে দিয়ে থাকেন, তবে আমার পার্সোনালি ভালো লাগে আলুটা যদি একটু ভাঙা হয়, গলানো হয়, সেক্ষেত্রে মনে হয় যে একটু সব কিছু মাখা মাখা হয়েছে। তো সে কারণে আমি এইভাবেই করে থাকি। আসলে এক একজনের যে বললাম পছন্দ এক এক রকম, টেস্টও এক এক রকম। তো সবার রান্নাবান্না আবার সবার ফ্যামিলির কাছে অনেক বেশি ভালো লাগে, এটাই স্বাভাবিক। আল্লাহ সেই ভালো লাগাটা আসলে ভিতর থেকে আল্লাহর তরফ থেকেই চলে আসে, যাতে করে সেটা আসলে সে তৃপ্তি সহিত খেতে পারে। এমন যদি হতো যে একজনের শুধু অন্যজনের খাবার পছন্দ হয় আর একজনের খাবারই সবার পছন্দ হয়, তাহলে কিন্তু আর হতো না। তো এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে আমাদের জন্য একটা অনেক বড় রহমত। তো এরপর আমি চামচ দিয়ে কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, মানে চামচ দিয়ে এগুলো দিয়ে দিচ্ছি। আমার হাত অলরেডি জ্বলছিল, আমি জানি না আমার হাত এত কেন জ্বলে, আমি একটু মরিচ ধরলে একটু পরেই জ্বলা শুরু করে দেয়। তো এখানে পেঁয়াজগুলো আমি যেহেতু মেখেছি, আজকে আর মেখে দিয়ে করাইনি, অনেক বেশি গরম, রান্নাঘরে তো আসাই যায় না, গোসল হয়ে যেতে হয় রান্নাঘরে চলে আসলে। তো সেই কারণে ওরা ওদের ভাইকে নিয়ে খেলা করছিল, ওর বাবাও ছিল, আর এই ফাঁকে আমি এই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম। যেহেতু অনেকগুলো পেঁয়াজু ছিল, তো আমার অনেকটা সময় লেগে গেছে, আর অনেকগুলো পেঁয়াজু হওয়ার কারণে আমি কিন্তু এখানে আবার যে কিচেন টিস্যুটা আছে সেটাও ব্যবহার করেছি, যাতে এক্সট্রা যেই তেলটা থাকে সেটা শুষে নেয়। তো এই হলো আমার সকাল থেকে বিকাল পর্যন্ত রান্নাবান্না কাজকর্ম। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল অন্য আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।